সামরিকভাবে আমি তিনটে জিনিস বলছি। হ্যাঁ, আপনি যে ডটগুলো কথা বলছিলেন, ডটগুলো কথা বলছি আমি, ওই ডটগুলো যদি আপনার কাছে আছে তাহলে আপনি দেখিয়ে দিন। দেখাবো। তাহলে দেখুন, আমরা 17 কোটি ভাই বোনকে আমরা বলছি 12 থেকে আপনার 14 জুন মধ্যে 2025-এ আমরা, এটা 12ই জুন আমরা শুরুতে দেখাই, 12ই জুনের এটা 12 জুনে যদি আহমেদাবাদে হয়, আমাদের এয়ার ইন্ডিয়া ক্র্যাশ করলো, অনেকগুলো বাংলাদেশে যারা মৌলবাদী আছে আমাদের উপরে হেসেছিল। এটা সব আমাদের ওয়েস্টার্ন বর্ডার, পশ্চিমী সীমান্ত যেটা আছে, আমাদের সমুদ্র ধরে যেটা আছে, ওখানে এসব জিনিস হয়েছে। 12 জুনে আমাদের এয়ার ইন্ডিয়া ক্র্যাশ করলো, 13 তারিখে আপনি দেখান, এটা তো ইন্ডিয়া টুডের এত সুন্দরভাবে আপনার বিশ্লেষণ করে দিয়েছেন, এখন পর্যন্ত এর রিপোর্ট বেরোয়নি কি কেন এটা হয়েছে। 13 জুনে দেখুন আপনি ইসরায়েল হামলা করলো কোথায়, ইরানে, জবরদস্ত সাংঘাতিক করলো ওরা, ওটা সব ইলেকট্রনিক ওয়ারফেয়ার আছে ওখানে। আর 14 তারিখে কি হলো জানেন? 14 তারিখে অদ্ভুত জিনিস হলো ওখানে, আমাদের থিরুবন্তপুরম কেরালা যেটা আছে, ওখানে একটা F-35 যে বিশ্বের সব থেকে বেশি বড় আধুনিক যেটা বিমান আছে, ওখানে এসে দাঁড়িয়ে পড়লো। ওরা একটা ব্রিটিশ এর উপরে যাচ্ছিল, ওরা বলছে আমি আর উঠতে পারছি না, আমাদের উপরে সাইবার হামলা হয়েছে, আমাদের ইলেকট্রনিক ওয়ারফেয়ার, এটা এখনো গোপনীয় আছে, আল্ট্রা সিক্রেট আছে, কি হয়েছে এখন পর্যন্ত কেউ জানতে পারেনি। কিন্তু তিনটে জিনিস আপনি যদি দেখুন, এটা সব বাতাসে আছে, সব হাওয়ায় আছে, সব আপনার স্পেস দিয়ে কন্ট্রোল আছে। তার মানে আমাদের এআই, আমি এটা কানেক্ট করছি না, আমি কিছু বলছি না, কেন যে আমাদের ইনভেস্টিগেশন হচ্ছে। ওসব অনেক মানুষ বাংলাদেশে মৌলবাদী লোক আমাদের উপরে হাত ছিল, কিন্তু ইন্ডিয়া সাফার্ড, আমরা সাফার করেছি। এই আমি বাংলাদেশের ভাই বোনকে বোঝাচ্ছি, আমরাও সাফার করেছি জুন মাসে। কিন্তু ভারতের যেটা পাওয়ার আছে, ভারতের যেটা ডেপথ আছে, ওই ডেপথে আমরা উপর করে এলাম। আমাদের ডিপ স্টেট যারা কন্ট্রোল করছিল আমাদের ওয়েস্টার্ন বর্ডারে, ইলেকট্রনিক ওয়ারফেয়ার যারা চালাচ্ছিল, একদিকে ছিল আমেরিকা এন্ড ইসরায়েল, অন্যদিকে কারা? ইরানকে সাপোর্ট করে চায়না, রাশিয়া, রাইট, ওরা নর্থ কোরিয়া, এরা সাপোর্ট করছিল। তো এই দুজনের মধ্যে সংঘাতে দেখুন 12 থেকে 14 জুনের মধ্যে, আমি কিছু বলছি না, আমি বলছি বাংলাদেশ ভাই বোনকে, 17 কোটি ভাই বোনকে দেখতে অ্যান্ড বুঝতে ভারতে আমাদের পশ্চিম সীমান্ত কি হয়েছে, এটা আপনি কানেক্ট করে দেখুন। তার মানে এটা সম্ভব, এটা সম্ভব। এই 21 জুলাই যে বাংলাদেশের মধ্যে যেটা আপনার প্লেন অ্যাক্সিডেন্ট F-7 হয়েছে, এটা কিন্তু ওর মধ্যে অনেকগুলো কারণ আছে, আর ওর মধ্যে অনেকগুলো কথাগুলো ছড়িয়ে পড়েছে, অনেকগুলো মতামত দিয়েছে, ওটা সৎ আছে। এটা ডিপ স্টেট বাংলাদেশকে এখন কন্ট্রোল করছে, আর কি করে কন্ট্রোল করছে ওটা আপনি বুঝতে পারবেন ধাপে ধাপে যখন আমি বলি। আপনারা দেখুন, আপনারা হাজার হাজার ভিডিও দেখুন, আর নিজের মেঘাটা কিন্তু আপনি ইস্তেমাল করবেন। আমরা ইন্ডিয়ার পজিশনটা আপনাকে দিলাম, রাইট। নাম্বার 1, সামরিকভাবে আমি তিনটে জিনিস আরও বলবো। 1, যে একটা চিফ, বাংলাদেশ এয়ার চিফ অ্যান্ড বাংলাদেশ নেভাল চিফ, এরা অনেক বড় প্রোটোকল, এরা চিফ অফ আর ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। ওরা যখন কোনো জায়গায় যান অনেকগুলো প্রোটোকল হয়, এরকম হয় না কি আমি আজকে এয়ার টিকিট কাটাচ্ছি কালকে আমি যাব। তার ওনার বাংলাদেশ নেভি চিফ অ্যান্ড বাংলাদেশ এয়ার চিফ একই সময়, ওরা দুজনই বাংলাদেশ থেকে বাইরে, এটা সম্ভব না। আর কোথায় যাচ্ছেন ওরা? তুর্কি যাচ্ছেন, তুরস্ক যাচ্ছেন, ওখানে কি অনেক বড় মহড়া কোনো নেই, ওখানে একটা ডিফেন্স এক্সপো দেখতে যাচ্ছেন। ডিফেন্স এক্সপো তো দেখার জন্য কোনো ব্যাপার নেই, কে কোঅর্ডিনেট করলো, কে পারমিশন দিল, কে ইনকারেজ করলো ওদেরকে তোমরা তুরস্ক থাকো, তুমি বাংলাদেশের মাটিতে থাকবে না? এটাই জানার কথা আছে, পয়েন্ট 1। এটা সব থেকে বড় গ্লেরিং 7 তারিখে যে আপনার দুটো সামরিক বাহিনীর দুটো চিফ নেই, এটা আপনাদের সামনে আমি জানি। শুধু জাল ওয়াকুরুজ্জামান ছিলেন মাটিতে, আর ওদিন যদি ওনার কাছে কিছু হয়ে যেত তাহলে আপনি বাংলাদেশে কোথায় কি হচ্ছে কেউ জানতে পারতো না। তা একটা তো গভীর জিনিস এটা হয়ে গেল। নাম্বার 2, জুন 2025, এটা 21 জুলাইতে অ্যাক্সিডেন্ট হয়েছে, আবার এই ঘটনাটা হয়েছে আপনাদের প্লেন ক্র্যাশ। জুন 2025-এ এই F-7 নিয়ে আরও একটা বড় ঘটনা যেটা আপনার মিডিয়াতে আসছে না। এই এয়ার চিফের কাছে, ওনার কাছে বলা উচিত। আর উনি যে বলেছেন গতকাল, উনি যে স্টেটমেন্ট দিয়েছেন, ওই স্টেটমেন্টের মধ্যে অনেকগুলো উনি অনেকগুলো লুকিয়ে দিয়েছেন, অনেকগুলো জিনিস উনি বলতে চাইছেন না। তাহলে বাংলাদেশ এয়ার চিফকে বলতে হবে, বাংলাদেশ মানুষকে জানাতে হবে কি এই জুন 2025-এ কি হলো এই F-7 নিয়ে। একটা পাকিস্তানি পাইলট সিমিলার F-7 নিয়ে ওরা গেছিল, কিন্তু ওনাকে এজেক্ট করা হলো, আর তারপরে তাড়াতাড়ি ওনাকে পাকিস্তান তো বের করে দেওয়া হলো। এটা তো বাংলাদেশ মানুষকে জানতে হবে কি জুন 2025 এই F-7 নিয়ে ওখানে কি হয়েছিল, আর বাংলাদেশ এটা লোকাচ্ছে কেন, ওটা বলতে হবে। এটা সৎ খবর না ভুল খবর? কেন যে বাংলাদেশ আর্মির মধ্যে কোনো জিনিস কোনো বেশি দিন ধরে লোকায় না। তাহলে এটা জুন মাসে যেটা বাংলাদেশে পাকিস্তানি পাইলট এসে এই F-7-এ গিয়ে ওই ইজেক্ট হয়েছে, ঝগড়া হয়েছে, কেন,
কি টার্গেট করছিল ওরা, কাকে মারার চেষ্টা করছিল F7 এ, ওর কি কোনো লিঙ্ক আছে এখানে 21 জুলাইতে? এটা আপনার। অ্যান্ড তৃতীয়ত আপনার বাংলাদেশের চিফ, যেরকম আমি বললাম, উনি পুরো কথাটা বললেন না, আরও সিচুয়েশনটাকে উনি কনফিউজ করে দিলেন। উনি ডেথ নাম্বার দিচ্ছেন না, তাই জন্য আপনি দেখাচ্ছেন, আপনি দেখাবেন কি কতগুলো লোক মারা গেল, আমাদের নিহত হয়েছে, ওদের প্রাণের জন্য, আত্মার শান্তির জন্য আমি আমাদের ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করব। আর এই যে আমাদের একটা বীর, একটা পাইলট, যিনি নিজের প্রাণের বলিদান দিয়েছে, এটা ও চেষ্টা করেছে অনেকবার কন্ট্রোল করার জন্য, ওর হাতে কিছু ছিল না। 160 আওয়ার, 160 ফ্লাইং আওয়ার উনি করেছেন, তারপর উনি চেষ্টা করেছিলেন এয়ারক্রাফটকে নিয়ে যেতে, উনি করতে পারেননি, বিকজ ওরা একটা জায়গা সিলেক্ট করেছে, কন্ট্রোল করেছে, আর ওখানেই পড়েছে বিমান যেখানে যারা কন্ট্রোল করছে। আপনি যেটা বলছিলেন যে এয়ার চিফ মার্শাল কি বলেছেন, আমরা একবার শোনাই, আমাদের কাছে বক্তব্যটা আছে, শুনুন। ইয়েস। যেখানে জনগণ অনেক মৃত্যুবরণ করেছে, আজকে গতকালকে আমাদের দেশে একটা হয়েছে, সেই ধরনের দুর্ঘটনা খুব সচরাচর হয় না। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক, কিন্তু একটা কথা বলতেই হয়, যখন দুর্ঘটনা হয় সেটা আল্লাহ জানেন কেন, ভালো মন্দ কি আছে এটার ভিতরে। কিন্তু স্যার এখানে দাঁড়িয়ে একটা প্রশ্ন, এয়ার চিফ মার্শালের বক্তব্য থেকে তিনি বলছেন যে এই ধরনের ঘটনা সচরাচর হয় না, এই কথাও তিনি বলছেন, কিন্তু এবার যে একটা বড় ধামাকার কথা এই অ্যানোনিমাসের পেজ থেকে বলা হয়েছে, এবং তারা কিন্তু এটাও বলছে যে এই প্লেন ক্র্যাশের কথা তারা আগে বলেছিল, কিন্তু দুঃখের বিষয় যে তারা সতর্ক সাবধানতা অবলম্বন করা হয়নি তারা সতর্ক করার পরেও। তাহলে এই যে এবার বড় ধামাকার কথা বলা হচ্ছে, সেটা কোথায় হতে পারে? ভেরি নাইস কোয়েশ্চেন, খুব সুন্দরভাবে আপনি প্রশ্নটা করেছেন। ওরা বারবার, যারা এটা প্লেন দুর্ঘটনাটা করেছে, ওরা বারবার বলছে কি একটা প্লেন ক্র্যাশ থেকেও বেশি বড় হবে, ওর মধ্যে দুটো জিনিস অ্যাড করে দিয়েছে, এটা হোটেল অ্যান্ড হাসপাতাল, ওটা আমরা মানি না, এটা আমি আপনাকে আলোচনাদের মধ্যে বুঝিয়ে দিচ্ছি। নাম্বার 1। নাম্বার 2, আমরা, আপনারাও জানেন, আমরা 3টে W একটা H, ওয়েন, ওয়ের, হোয়াট অ্যান্ড হাউ। এই কোয়েশ্চেনটা হচ্ছে এর থেকে বড় যদি হয় তাহলে কি করে হবে। আপনাকে মনে করে দিই, এটা সন্ত্রাসবাদে যেখানেও ঘটনা হয়, প্রত্যেকবার একটা মাথা, ওটা এদের কাছে যে মাথাগুলো আছে, ওরা প্রত্যেকবার নতুন নতুন জিনিস ওরা খুঁজে বের করে, আর একটা মানুষ সারপ্রাইজ হয়ে যায়। একটা মাসুদ ছিলেন আমাদের আফগানিস্তানে, একটা জার্নালিস্ট, ওকে নিয়ে গেছে কি আমি আপনার ইন্টারভিউ নেব, আর নাদার্ন অ্যালায়েন্স এখনও তালিবান আগেনস্টে লড়বে, ওরা আমেরিকার আগেনস্টে লড়বে, ঠাক ওই যে ক্যামেরাম্যান ছিল এক্সপ্লোড করলো, আর উনি মারা গেলেন মাসুদ। ওটা পানসের ভ্যালির, ওনাকে বাদশাহ বলা হতো। অনেকগুলো কথা আছে, অনেকগুলো জিনিস আপনি দেখবেন যে এই যে রাশিয়ানগুলো ছিল, ওরা পয়জন দিত, এটা আপনার ইংল্যান্ডে অনেকগুলো ওদের যারা ডিফেক্টেড ছিল ওরা মারা গেল, রাইট। এই প্লেন ক্র্যাশ নিয়ে অনেকগুলো ইনসিডেন্ট আছে, যারা ইন্টেলিজেন্ট, যারা ডিপ স্টেট আছে, ওরা এটা অনেকবার করে দিয়েছে। আমাদের ইন্ডিয়াতে আপনি দেখুন, সঞ্জয় গান্ধী মারা গেলেন, আমাদের এই রাজেশ পাইলট নিয়ে হেলিকপ্টার ক্র্যাশে মারা গেলেন। এটা দুর্ঘটনা না, এর পিছু কী আছে আমরা কিছু বলতে পারছি না।